বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকল ইউনিয়ন পর্যায়ে আমাদের সকল নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা জানাই। একই সাথে বাংলাদেশ, দেশে প্রবাসে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, যারা অকথ্য নির্যাতনে জর্জরিত, যে সমস্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তাদের পরিবারবর্গ সকলের প্রতি আমার সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে এই ডক্টর ইউনূসের মতো একটা ঘাতকের হাতে শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, একটি জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। তার জীবনের একটাই স্বপ্ন ছিল যে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করবেন, বাংলাদেশ বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবে। আমাদের দুর্ভাগ্য, আজকে তিনি আমাদের মাঝে নেই। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে আমার বাবা, বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে হারিয়েছে আমার মাকে, আমার ৩ ভাই কামাল, জামাল, রাসেল এবং কামাল জামালের নবপুত্রবধূ সুলতানা, কামাল ও রোজিজা আমারকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে। একই দিনে আমার ফুপু, মেজো ফুপু তার বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। আবার সিজু ফুপুর বাড়িতে আমার ফুপু আব্দুর রাব সানিয়াবাগ, তার ছেলে আরিফ, মেয়ে বেবি এবং ৪ বছরের নাতি সুকান্তকে এবং তার ভ্রাতুষ্পুত্র পুত্র এবং অন্যান্য আত্মীয় পরিজন সহ নির্মমভাবে হত্যা করে। আমি সকলের হত্যার মাগফিরাত কামনা করি। এই হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশে হত্যা খুব ষড়যন্ত্রের রাজনীতি শুরু, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ জনগণের সংগঠন। ১৯৪৯ সাল থেকে আওয়ামী লীগ জনগণের পাশে থেকে সংগ্রাম করেছে। সেই মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন ১৯৪৮ সাল থেকে শুরু। ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে এবং সেই থেকে ভাষা আন্দোলন এবং জনগণের স্বাধিকার আন্দোলন, এই আন্দোলনের পথ বেয়ে যে জুলুম কারাগার, এ তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়েছে এবং এত ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশটা স্বাধীন করে। আর আজকে আমরা এমন একটা অবস্থায় এসেছি, যখন বাংলাদেশ, যে কথা আমরা বলেছিলাম, কারণ ১৯৭৫ সালে ১৫ আগস্ট আমি আর রেহানা দেশে ছিলাম না, আমরা বিদেশে। ৬ বছর রিফিউজি হিসেবে থাকতে হয় বিদেশে। ৮১ সালে ফিরে আসতে সক্ষম হই শর্ত প্রতিকূল অবস্থার মধ্যে। এমন একটা দেশে ফিরে আসি যেখানে ওই যুদ্ধাপরাধী এবং জাতির পিতার হত্যাকারী যাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি দেওয়া হয়েছিল, তারাই ক্ষমতায়। তারপর আমি পিছিয়ে যাইনি, আমি চলে আসি। আমার ২ টি ছোট সন্তান, ৮ বছরের মেয়ে, ১০ বছরের ছেলেকে স্নেহ বঞ্চিত করে বাংলাদেশের জনগণকে আমি আপন করে নিয়েছিলাম নিজের পরিবার হিসেবে এবং তাদের উন্নয়নে, তাদের কল্যাণে কাজ করেছি। আর তার শুভফল দেশবাসী পেয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ, যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৭ ভাগে উন্নীত ছিল, যে বাংলাদেশের আমরা দারিদ্র্যের হার ১৮ তে নামিয়ে এনেছিলাম, ১৮ ভাগে, অতি দারিদ্র্যের হার ৫ ভাগে নামিয়ে এনেছিলাম। যে বাংলাদেশে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করি এবং আমাদের সাক্ষরতা হার ৭৮.৮% আমরা বৃদ্ধি করি। শিক্ষার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার ট্রেনিং করা এবং এই প্রযুক্তি এবং বিজ্ঞান এবং কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। যেখানে কারিগরি শিক্ষা আমাদের ছিলই না বলতে গেলে, সেখানে আমরা কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিই
এবং শুধু আমাদের সাধারণ শিক্ষা না, মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা সহ সব ধরনের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই না, প্রাইমারি থেকে একবার উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে, উপবৃত্তি দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়ে যেন লেখাপড়া শিখতে পারে সেই সুব্যবস্থা করে দিয়েছিলাম এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে থাকি। ঘরে, ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এভাবে বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করেছি। খাদ্য উৎপাদন ৪ গুণ আমরা বৃদ্ধি করি। সেই সাথে, সাথে আমিষের দিকে লক্ষ্য রাখি। তরি-তরকারি, ফল, মূল, মাছ, মাংস, ডিম, দুধ সবকিছু উৎপাদন বৃদ্ধি করি। মানুষের চাহিদা পূরণ করি। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না। মানুষ না খেয়ে মারা যায়নি। কিন্তু মাত্র ১ টা বছর। এই ১ বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল? আজকে ক্ষমতায় কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতা দখল করেছেন। এখানে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না। তার meticulous ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ডরা আন্দোলন করে। যেখানে ছাত্র জনতা বেশি সম্পৃক্ততা ছিল না। কিন্তু যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি সেই ডিজিটালের সুযোগটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা অপপ্রচার দীর্ঘদিন প্রায় ২০ থেকে ২৫ বছর চেষ্টা করছে এই অপবাদ ছড়াতে। এবং এই অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। স্বাভাবিকভাবে আমার মনে একটা প্রশ্ন জাগে, যে মানুষগুলোর জন্য এত উন্নত একটা সমাজ করে দিয়েছি, যে মানুষের জীবনমান উন্নত করেছি, সে মানুষগুলো এত তাড়াতাড়ি এভাবে বিভ্রান্ত হলো কিভাবে? কেন? শেখ হাসিনা চলে গিয়ে সব ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকুক। যেখানে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম। জঙ্গি দমন করেছি কঠোর হস্তে। সেটা কি আমার অপরাধ ছিল? রেপ, ইভটিজিং এগুলি করলে পরে শাস্তির সাথে শাস্তির ব্যবস্থা করেছি। ড্রাগ, চুরি, দুর্নীতি সবকিছু আমাদের নিয়ন্ত্রণ করেছি আমরা। তা যদি না করতাম তাহলে আজকে মাত্র ১৫ বছরের মধ্যে এই বাংলাদেশ বদলে যেত না। একটা আধুনিক বাংলাদেশ। এটা শুধু রাজধানী না। একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ, কর্মসংস্থানের ব্যবস্থা সমগ্র বাংলাদেশব্যাপী আমরা করেছি। দেশি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে। রপ্তানি বৃদ্ধি করেছি। আমদানি বৃদ্ধি হয়েছে। কর্মসংস্থান যাতে আরো ব্যাপকভাবে তার ব্যবস্থা নিয়েছি। কোনোদিকে তো বাংলাদেশ পিছিয়ে ছিল না। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে বিশ্বে। নারী ক্ষমতায়ন, তরুণ সমাজের জন্য আধুনিক জ্ঞান, প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে সব ক্ষেত্রেই তো উন্নত করে দিয়েছি। তাহলে অপরাধটা কি করলাম? আজকে দেখা যাচ্ছে কি, যারা ক্ষমতা এসেছে তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে? তারা দেশকে কি দিয়েছে? সেটাই তো আমার প্রশ্ন। দিচ্ছে লাশ। আজকে যখন দেখি যে আমাদের দেশে এই যে আমি জব্বরহাটের কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার। ঘর-বাড়ি লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ঘরের গরু, খামারের গরু, মাছের খামার, ব্যবসা প্রতিষ্ঠান, হাঁস-মুরগি, দোকানপাট সবই হামলা, লুটপাট এবং ধ্বংস এবং অগ্নিসংযোগ। তারপর মিথ্যা মামলা, মামলার বোঝা। প্রায় ৫ লক্ষ মামলা দেওয়া হয়েছে। লক্ষ, লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। কি অপরাধ তার কোনো ঠিকানা নাই। কিন্তু মামলা দিয়ে যাচ্ছে। একটা আওয়ামী লীগের নেতা শুধু না, তার বাবা, মা, ভাই, আত্মীয়স্বজন কাউকে ছাড়ছে না। আওয়ামী লীগ তো এত বছর ক্ষমতায় ছিল। এমনকি ২০০১ সালে যারা আমাদের উপরে নির্যাতন করেছে বা তার আগেও, কই আওয়ামী লীগ তো আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। আমরা দেশের উন্নয়নটা চেয়েছিলাম। কিন্তু আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী পদে, পদে অপদস্থ, অপমান, লাঞ্ছিত, হত্যা, নির্যাতনের শিকার। তা আর কত? আজকে শুধু
যারা এত আহ্লাদ করে ক্ষমতা এনেছিল তারা আজকে কি দেখে? সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ধর্ষণ, নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, পুলিশ, আনসার, সাংস্কৃতিক কর্মী কেউ তো বাদ যাচ্ছে না। সাংবাদিক নির্বিচারে হত্যা করছে, মানুষ মারছে, মানবাধিকার প্রতিপদে লঙ্ঘিত হচ্ছে। কারো কোনো বিচার চাওয়ার অধিকার নাই। কারণ বিচার কে করবে? যারা ক্ষমতায় এসেছে রক্ষকরাই যদি ভক্ষক হয় তো বিচারটা করবেটা কে বলেন? কিন্তু একের পর এক অপকর্ম যারা করেছে, সেই অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা করা, মেরে, মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা এবং সমস্ত জঙ্গিদের, সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করা হয়েছে। আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকর্মী। তাদের দিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন। বয়স্ক মানুষগুলি তাদের হাতে হাতকড়া পরানো। এমনকি সি সি মানে একটা মানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী একজনের চিকিৎসাটা পর্যন্ত পাচ্ছে না। তারা রোগে ধুকে কারাগারে। তাদের চিকিৎসা দেয় না। আর প্রতিবাদ করতে গেলে দেখলাম দীপুমণি কথা বলেছে দেখে সেখানে সরকারি আইনজীবী আবার বলে ওঠে, চিফ প্রসিকিউটরও বলে, "কি ওনার গলার স্বর মনে হয় না তো উনি অসুস্থ? তাহলে কি প্রসঙ্গে কাঁদবে? সেজন্য তাহলে মনে হবে?" ওই ইউনূসের মতো কেউ ভ্যাক ধরতে পারে না। ও নাটক করতে পারে না। সে খুব ভালো নাটক জানে। আর শ্রমিকরা বেকার, ১.৫ লক্ষের উপর শ্রমিক বেকার করে দিয়ে তিনি আশ্বাস দিয়েছেন জাতিকে। কি আশ্বাসটা? তার লোক বলেছে, আগামী ৩ বছরের মধ্যে ২৫,০০০ মানুষের চাকরি দিতে পারবে। বাহ! চমৎকার, চমৎকার! ১.৫ লক্ষ ২ লক্ষ মানুষের চাকরি খেয়ে উনি ২৫,০০০ মানুষের চাকরি দিতে পারবেন, তাও আবার আগামী ৩ বছর। সাত কত? আরো ৩ বছর থাকতে চায়। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তাকে আর কত বছর রাখবে ক্ষমতায়। আর কত ধ্বংস হবে দেশটা। আমাদের করা কিছু কাজকে উনি বড় করে কাজ দেখান। কালুরঘাট, সেই রেল কাম সড়ক রাস্তাটা, এ প্রজেক্ট তো আমি পাস করে দিয়ে এসেছি। ডিজাইনটা পর্যন্ত আমি করে দিয়ে এসেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন তারই অংশ হিসেবে। চিলমারি থেকে গাইবান্ধা ব্রিজ ওটাও আমার করা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমার করা। আজকে পার্বত্য চট্টগ্রামে আবার সেই পাহাড়িদের কান্না। ১৪ বছরের একটা শিশু ধর্ষিতা, যে ধর্ষণকারী তাকে গ্রেপ্তার না করে পাহাড়িদের উপর হামলা। এই হামলাটা কে করেছে? এ তো ইউনূস করিয়েছে। ডক্টর ইউনূস করিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির ভিতর ঢুকে মেয়েদেরকে উলঙ্গ করে তার ছবি তুলে তাদের রেপ করেছে। সেটা আবার ভাইরাল করেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান কাউকে বাদ দিচ্ছে না। মসজিদ, মন্দির, প্যাগোডা, আ দরগা শরীফ, কবর কোনটাই তো নিরাপদ না। কবরের ভিতর থেকে লাশ তুলে নিয়ে মাটিতে তাকে লাশের উপরে অত্যাচার করে তা আগুন দিয়ে পোড়ায়। আর পার্বত্য চট্টগ্রামে এইভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন। তারপরে যখন প্রশ্ন উঠলো কি বলল? ওগুলি নাকি সব আওয়ামী লীগ করিয়েছে, ভারত করিয়েছে, উদরপিণ্ডি বুদর গায়ে চাপিয়ে দিচ্ছে। মানে নিজের অপকর্মকে অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার মতো পারদর্শী লোক বোধহয় পৃথিবীতে আর কোনটা পাওয়া যাবে না। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে আমি একটা কথাই বলব, যার সময় নেই সবাইকে যার যা আছে তাই নিয়ে রুখে দাঁড়াতে হবে। সবাইকে প্রস্তুতি নিতে হবে। কারণ এইভাবে আমাদের দেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। কাজে আমি এটিও বলব যে সবাই ঐক্যবদ্ধ হন। সকলকে রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কি করছে না করছে ওটা ক্ষতিগ্রস্ত। এটা মাথায় রাখতে হবে। এবং দেশটাই ক্ষতিগ্রস্ত। দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। খেটে খাওয়া মানুষগুলি দিনমজুর, তারা যা কামাই করে একবেলা খেতে পারে না। এই মানুষগুলির মুখের দিকে তাকিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে শক্ত হাতে ধরতে হবে। এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।